39 নাম্বার এপিসোডে আমরা ইচিকো আর কেনপাচির মধ্যে অন্য লেভেলের একটা ফাইট দেখেছি। কেনপাচির স্পিরিচুয়াল প্রেশারের কথা আর কি বলবো। কেনপাচির স্পিরিচুয়াল প্রেশার ছিল অনেক বেশি, এতটাই বেশি যা একদম মাটি থেকে আকাশ পর্যন্ত চলে গেছে। কেনপাচি নর্মাল একটা স্ল্যাশেই বড় একটা বিল্ডিংকে কেটে দুই ভাগ করে দেয়। ওদের দুজনের ফাইনাল অ্যাটাকের পর সেখানে অনেক বড় একটা এনার্জি ফোর্স রিলিজ হয়। অ্যাটাক শেষে ইচিকো সেখানে জ্ঞান হারায়। এই সব কিছু তো আগের এপিসোডে হয়েছিল। তাহলে চলুন ইন্ট্রো দিয়ে এই এপিসোড শুরু করি। হ্যালো এভরিওয়ান, ব্লিচ এনিমি জগতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আপনাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যন্ত আপলোড হওয়া ব্লিচের সবগুলো এপিসোড আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যারা দেখেননি তারা সেখান থেকে দেখে আসুন, তাহলে বুঝতে ইজি হবে আর মজাও পাবেন। চলুন তাহলে ভিডিও শুরু করি। আগের এপিসোড যেখানে শেষ হয়েছিল এই এপিসোড ঠিক সেখান থেকেই শুরু হয়। ইচিকো জ্ঞান হারানোর আগে তার বন্ধুদের কাছে মাফ চেয়েছিল। আমরা দেখি কেনপাচি শোল্ডার থেকে অনেক রক্ত বের হচ্ছে। কেনপাচি বলে, সরি এভরিওয়ান, মানে তুমি কি বলতে চাইছো গাধা, তুমি জিতে গেছো। তখনই কেনপাচি জানপাক্তু ভেঙে দুই ভাগ হয়ে যায়। সিরিয়াসলি কেনপাচি জানপাক্তু ভেঙে গেছে? তার মানে ইচিকোর জানপাক্তু দিয়ে কেনপাচি জানপাক্তুকে কেটে ফেলেছে। ওয়াও, আমি তো ভেবেছিলাম ইচিকো সত্যি সত্যি হেরে গেছে। এখন তো দেখি ইচিকো হেরে যায়নি। তখন কেনপাচিও সেখানে জ্ঞান হারায়। পরে সেখানে ইয়াচিরো আসে। ইয়াচিরো ওদের দুজনের অবস্থায় দেখে, মানে ওদের দুজনের অবস্থায় অনেক বেশি খারাপ ছিল। ইয়াচিরো ইচিকোকে ধন্যবাদ দেয়। আমরা দেখি ইচিকো তাকিয়ে আছে, মানে সে সজ্ঞানে আছে কিন্তু সে নাড়াচাড়া করতে পারছে না। ইয়াচিরো বলে, কেনির সাথে ফাইট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। অনেকদিন পর আমি কেনিকে এত বেশি খুশি দেখেছি। তারপর সে কেনপাচিকে কাঁধে তুলে নেয়। ইয়াচিরো ইচিকোকে বলে, ইচি মারা যেও না, যদি পারো তাহলে আবারও কেনির সাথে ফাইট করতে এসো। পরে ইয়াচিরো কেনপাচিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা গাঞ্জু আর হানাতারুকে দেখি ওরা ফাইটের জায়গা থেকে অনেক দূরে চলে এসেছে। হানাতারু বলে, সবকিছু থেমে গেছে, ইচিকো কি এখন ঠিক আছে? গাঞ্জু বলে, আমাদের কাছে আর কোনো অপশন নেই, আমাদেরকে ওর উপর বিশ্বাস রাখতেই হবে। ইচিকো তার কাজ করে দেখিয়েছে, এখন আমাদের পালা, আমাদেরকে এখন আমাদের লক্ষ্য পূরণ করতেই হবে। পরে গাঞ্জু একটা রশি দিয়ে বিল্ডিং এর দেয়ালে উঠতে যায়, কিন্তু রশিটা ছিঁড়ে যায়। সিন শিফট হয় রুকিয়ার উপর। রুকিয়া বলে, সাউন্ডগুলো থেমে গেছে, আবার স্পিরিচুয়াল প্রেশারগুলো চলে গেছে। আমি জানি না কে মারা গেছে, কিন্তু এই সব কিছু কি আমার জন্য হচ্ছে? আমি তো এই সব কিছুর যোগ্য না। তখন আমরা রুকিয়ার অতীতের একটা সিন দেখতে পাই। আমরা দেখি রুকিয়ার শরীর রক্তাক্ত, তার এক হাতে রক্তমাখা তলোয়ার, অন্য হাতে একটা ডেড বডি। এদিকে গাঞ্জু রশি বাঁধে দেয়ালে ওঠার জন্য, কিন্তু সে হানাতারুর হাতকে বেঁধে ফেলে। হানাতারু বলে, এসব কি, তুমি আমার হাত বাঁধছো কেন? গাঞ্জু বলে, ভুল করে বেঁধে ফেলেছি। পরে সে হানাতারুকে গোল গোল ঘোরাতে শুরু করে। একসময় সে হানাতারুকে বিল্ডিং এর দিকে ছুড়ে মারে। হানাতারু তো ভয় অবস্থা খারাপ, সে চিৎকার শুরু করে। আমরা আবার ইচিকোকে দেখি। ততক্ষণ ইচিকোর কাছে ইউরোজি চলে এসেছিল। ইউরোজি বলে, ইচিকো তুমি আমাকে মাফ করো, আমি লেট করে ফেলেছি। তোমার অবস্থা দেখি অনেক বেশি খারাপ হয়ে গেছে। কেনপাচির সাথে ফাইট করলে এমনটা হবে তা আমি জানতাম। তুমি কেনপাচির বিরুদ্ধে ফাইট করেছো, আমাকে বলতেই হচ্ছে তুমি অনেক ভালো ফাইট করেছো। আমি অনেক ইমপ্রেস হয়েছি। তুমি চিন্তা করো না, আমি তোমাকে মরতে দেব না। পরে ইউরোজি কিছু একটা করে। ইউরোজি কি করেছে তা আমি জানি না, হয়তো আমরা পরে জানতে পারবো। পরে সিনে আমরা কেনপাচি আর ইয়াচিরোকে দেখি। ইয়াচিরো তখন অনেক বেশি ছোট। কেনপাচি তাকে দেখে জিজ্ঞেস করে, বাচ্চা তুমি এখানে কি করছো? আমরা দেখি সেখানে অনেক মানুষ মরে পড়ে আছে। কেনপাচি একাই ওদের সবাইকে মেরে ফেলেছে। ছোট্ট ইয়াচিরো কেনপাচি যে তলোয়ারটা সেটাকে দেখছিল। কেনপাচি জিজ্ঞেস করে, এই তলোয়ার দেখে কি তোমার ভয় লাগছে না? এটা দিয়ে মানুষকে হত্যা করা হয়। কিন্তু ইয়াচিরো ভয় না পেয়ে রক্ত দিয়ে খেলা করছিল। তখন কেনপাচি ইয়াচিরোর নাম কি তা জিজ্ঞেস করে। ইয়াচিরো তার নাম বলতে পারছিল না। এটা দেখে কেনপাচি বলে, তোমারও নাম নেই, আমারও নাম নেই। সিন আবার বর্তমানে আসে, তার মানে আমরা এতক্ষণ ইয়াচিরো আর কেনপাচির অতীত দেখছিলাম। তখন কেনপাচির জ্ঞান ফিরে আসে। এটা দেখে ইয়াচিরো খুশিতে লাফাচ্ছিল। কেনপাচি ইয়াচিরোকে জিজ্ঞেস করে, ওই ছেলেটা কেমন আছে, মানে সে ইচিকোর কথা জিজ্ঞেস করছিল। ইয়াচিরো বলে, আমি মিস উনাহানাকে খবর পাঠিয়েছি, উনি খুব জলদি এখানে চলে আসবে। কেনপাচি আবারও ইচিকোর কথা জিজ্ঞেস করে। ইয়াচিরো বলে, আমি জানি না, তবে আমার মনে হচ্ছে সে মারা যায়নি। কেনপাচি এটা শুনে খুশি হয়। সে বলে, এভাবেই হয়তো আমি ওকে পে ব্যাক করতে পারবো। ইয়াচিরো বলে, পে ব্যাক করার কিছু নেই। কেনপাচি বলে, হ্যাঁ আছে,
কারণ আমি হেরে গেছি। কিন্তু ইয়াজিরো তা মানতে চায় না। কেনপাচি বলে, হ্যাঁ আমি হেরে গেছি। তুমি এরকম চেহারা বানাচ্ছ কেন? ইয়াজিরো বলে, না তুমি হেরে যাওনি। ইচি বলেছে সে আর তার জাঙ্গিৎসু একসাথে ফাইট করছে, ওরা দুজন আর তুমি একা, তাই তুমি জিতেছ। এই সব কিছু শুনে কেনপাচি হাসে। পরে সে ইয়াজিরোকে জিজ্ঞেস করে, তোমার কি মনে আছে যখন আমি তোমাকে তোমার নাম দিয়েছিলাম? ইয়াজিরো খুশি হয়ে বলে, হ্যাঁ মনে আছে। আকাশে যতগুলো মেঘ আছে আমি ততবার ওই দিনটাকে মনে করি। তারপর সে তার ভাঙা জানপাক্ত নিয়ে বলে, অনেক দিন হলো, তখন আমি জানতাম নাম ছাড়া থাকাটা কত কষ্টকর। আমার আশেপাশে সব মানুষরা নিজেদের নাম বলে একজন আরেকজনকে ডাকতো, কিন্তু আমার এই বিলাসিতাটা ছিল না। আমিও তাদের মতো হতে চাইতাম। তখন আমরা দেখি কেনপাচি ইয়াজিরোকে সেই দিন তার নাম দিয়েছিল। সে আরো বলেছিল, আমি কেনপাচি, এটা হলো সব জেনারেশনের সবচেয়ে শক্তিশালী সোল রিপারের টাইটেল। এখন থেকে এই নামটা আমার। কেনপাচি নিজের আর ইয়াজিরোর নাম একসাথে রেখেছিল। সিন আবার বর্তমানে আসে। কেনপাচি তার জানপাক্তুকে বলে, আমি তোমাকে অনেক সময় অপেক্ষা করিয়েছি। তুমি হয়তো ভাবছো এখন কেন, তাও আবার এত বছর পরে। তুমি এখন কি ভাবছো? তুমি কি তোমার নাম কি তা আমাকে বলবে? কেনপাচি তার জানপাক্তুকে অনেকক্ষণ দূরে রাখার পরও সে কোনো কিছুই ফিল করতে পারে না। কেনপাচি আবারও হতাশ হয়ে বলে, আমি জানতাম এমন কিছুই হবে। কেনপাচি বলে, আমি শক্তিশালী হতে চাই। ফাইনালি ফাইট করার জন্য আমি একজনকে পেয়েছি। আমি জানি আমি শক্তিশালী হতে পারবো। আমি আবারও ফাইট করতে চাই। কেনপাচি বারবার ফাইট করার কথা বলছিল। সে আরো বলে, আমি এই ফিলটা অনেক আগেও অনুভব করেছি। ইয়াজিরো কেনপাচির হতাশ হয়ে যাওয়া দেখে মনে মনে বলে, আমার নাম কি, আমার মা বাবাকে আমি জানি না। আমি কোশিজাশি থেকে ছিলাম। এখন কোশিজাশিটা হলো 79 রোকন ডিস্ট্রিক্টের একটা বস্তি বা জায়গার নাম। এই জায়গা থেকে কেনপাচি ইয়াজিরোকে খুঁজে পেয়েছিল, তাই এই নামটাকে ইয়াজিরোর সারনেম হিসেবে দেওয়া হয়েছে। ইয়াজিরো বলে, সেখানের কোনো মেমোরি আমার কাছে নেই, শুধুমাত্র রক্তের রংটা ছাড়া আর কোনো কিছুই আমার মনে নেই। আমার আশেপাশের মানুষরা মানুষরূপী জন্তু ছিল। আমার মতো বাচ্চা সেখানে মানুষের পায়ের নিচে পড়ে যে কোনো সময় মারা যেত। তারপর তুমি সেখানে এসেছো। তুমি এসেছিলে আরো অন্ধকার জগৎ থেকে আমার রক্তাক্ত দুনিয়াটাকে আলোকিত করতে। আবার আমাকে একটা নামও দিয়েছো। তুমি যদি সেখানে না আসতে তাহলে আমি আজ এখানে থাকতাম না। সেই দিন থেকে তুমি আমার সবকিছু হয়ে গেছো। তুমি আমার ফ্যামিলি। এই সবকিছু মনে করে ইয়াজিরো কেনপাচিকে মোটিভেট করার জন্য বলে, তুমি সবচেয়ে শক্তিশালী, চলো আমরা দুজন একসাথে শক্তিশালী হই। কিন্তু ততক্ষণে কেনপাচি আবারও জ্ঞান হারায়। এটা দেখে ইয়াজিরো জোরে চিৎকার করে। পরের সিনে আমরা সেই সিনরোর রেপিটেন্স সেল দেখি। সেখানের একটা গার্ড বলে, ফাইনালি ওই সব স্পিরিচুয়াল প্রেশার চলে গেছে। আসলে ও ইচিকো আর কেনপাচির মধ্যে যে ফাইটের সময় যে স্পিরিচুয়াল প্রেশার রিলিজ হয়েছে তার কথা বলছে। সোল রিপারটা বলে, যদিও সবকিছু থেমে গেছে, তারপর এটা অনেক ভয়ানক একটা ভাইব দিচ্ছে। অন্য একটা সোল রিপার বলে, তোমার আবার কি হলো? মনে হচ্ছে তুমি ভয় পেয়েছো। তোমার বডি কি কাঁপছে? আমরা দেখি ভয়ে তার বডিই কাঁপছে। প্রথম সোল রিপারটা বলে, আমি না, এখানে তুমিই একমাত্র যার বডি কাঁপছে। দ্বিতীয় সোল রিপারটা তা মানতে চায় না। তখন এই সোল রিপারের মাথায় কিছু একটা পড়ে। সোল রিপার ভাবছে এটা হয়তো পাখির পটি হবে, কিন্তু তখনই সোল রিপারটা সেখানে জ্ঞান হারায়। প্রথম সোল রিপার এটা দেখে ভয় পেয়ে যায়। পেছন থেকে গানজো তাকে মেরে অজ্ঞান করে দেয়। হানাতারুও সেখানে চলে আসে। গানজো হানাতারুকে পাখির পটির ব্যাপারে জিজ্ঞেস করে। হানাতারু বলে, এটা হলো একটা মেডিসিন, এর নাম হলো শিনতেন। এই মেডিসিনের একটা ফোঁটাও যদি কারো বডিতে সরাসরি স্পর্শ করে তখন তার স্পিরিচুয়াল প্রেশার একদম কমে যায়। পরে সে জ্ঞান হারায়। গানজো এই সব কিছু শুনে ভয় পেয়ে বলে, তোমার কাছে দেখে অনেক ভয়ানক জিনিস আছে। পরে ওরা দুজন একটা দরজার সামনে আসে। গানজো বলে, এই দরজাটা খুলবে কিভাবে? হানাতারু একটা কাঠের চাবি দেখিয়ে বলে, চিন্তা করো না, আমি আগে থেকে এর ব্যবস্থা করে রেখেছি। গানজো বলে, তোমার কাছে কি মনে হয় তুমি কি এটা ঠিক কাজ করেছো? হানাতারু বলে, আমি জানি না, তবে আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। মিস্টার ইচিকো নিজের জীবন বিপদে ফেলেছে শুধুমাত্র রুকিয়াকে বাঁচাতে। আমিও চাই রুকিয়াকে বাঁচাতে, তাই শেষ পর্যন্ত যা যা করতে হয় আমি সেই সব কিছু করব। তার জন্য যদি পরে আমাকে শাস্তিও পেতে হয় তারপরও আমি রাজি আছি। লাস্টে হানাতারু বলে, আমি তো একদম ইউজলেস, আমাকে দিয়ে কোনো কাজই হয় না, তারপরও আমি সবকিছু করব। শেষ পর্যন্ত ওরা দরজা খুলতে পারে।
গাঞ্জু বলে, আমি তোমাকে বলছি সবাই অনেক বেশি ডেসপারেট রুকিয়াকে বাঁচাতে, তাহলে এই রুকিয়া হয়তো অনেক বেশি কিউট হবে। হানাতারু বলে, না এমন কিছুই না। গাঞ্জু বলে, আরে লজ্জা পেও না, এখন চলো দেখি রুকিয়া দেখতে কেমন হয়। গাঞ্জু খুশি খুশি রুকিয়াকে ডাকতে শুরু করে। যখনই সে রুকিয়াকে দেখে তখনই গাঞ্জু থেমে যায়, মানে সে একদম শক হয়ে যায়। তার চোখে রুকিয়ার রক্তাক্ত ফেসটা বেশি ওঠে। রুকিয়া জিজ্ঞেস করে, কে তুমি? তুমি কিচিকোর সাথী? গাঞ্জুর পেছন থেকে হানাতারু বলে, এটা আমি। রুকিয়াকে দেখে হানাতারু অনেক বেশি খুশি ছিল। হানাতারু দৌড়ে এসে রুকিয়ার হাত ধরে। সে বলে, আমরা পরে কথা বলবো, এখন আমাদেরকে এখান থেকে যেতে হবে। পরে সে গাঞ্জুকে বলে, আমাদের এখান থেকে পালাতে হবে। এদিকে গাঞ্জু তখনও দাঁড়িয়ে আছে। রুকিয়াকে দেখে গাঞ্জুর মুখ থেকে একটা কথাও বের হচ্ছিল না। হানাতারু গাঞ্জুকে জিজ্ঞেস করে, কি হয়েছে? রুকিয়া বলে, ওর কাপড়ে আঁকা প্যাটার্ন দেখে মনে হচ্ছে সে শিবা ক্ল্যানের সদস্য। হানাতারু বলে, তোমরা কি আগে থেকে একজন আরেকজনকে চেনো? গাঞ্জু বলে, হ্যাঁ, আমি এই ফেসটাকে কিভাবে ভুলতে পারবো? এটা সেই সোলরিপার যে আমার বড় ভাইকে খুন করেছে। হানাতারু অবাক হয়ে বলে, এসব কি বলছো? রুকিয়া এমন কিছুই করতে পারে না। গাঞ্জু বলে, আমার বড় ভাইয়ের শরীরের আঘাতগুলো তলোয়ার দিয়ে করা হয়েছে, তার গলায় স্ল্যাশ করা ছিল আর বুকেও স্ট্যাপ করা হয়েছিল। পরে গাঞ্জু রাগ হয়ে বলে, যদি সে হলোর সাথে ফাইট করত তাহলে সে কেন তলোয়ারের আঘাতে মারা গেছে? সেই সময় ও নিজে বলেছে ও আমার ভাইকে খুন করেছে। হানাতারুর এসবের কিছুই বিশ্বাস হয় না। সে বলে এসব কিছু সত্যি না। হানাতারু গাঞ্জুকে বোঝানোর চেষ্টা করছিল। তখনই রুকিয়া বলে ওঠে, ও ঠিক বলছে, আমি ওর বড় ভাইকে খুন করেছি। সে শিবা ক্ল্যানের একজন সদস্য ছিল, এখানে কোনো সন্দেহ নেই সে ওর বড় ভাই। আমি শিবা কাইয়ানকে খুন করেছি। এবার রুকিয়া এই কথাগুলোকে অনেক সিরিয়াস হয়ে বলছে। এই সব কিছু শুনে গাঞ্জু রুকিয়ার কলার ধরে। রুকিয়া বলে, তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করতে পারো, আমাকে যদি তোমার হাতে মরতে হয় তাতে আমার কোনো কমপ্লেন থাকবে না। এদিকে গাঞ্জুর রাগ তো আরো বেশি বেড়ে গেছে। হানাতারু গাঞ্জুকে ধরে। হানাতারু বলে, থামো, আমরা এখানে এই জন্য আসিনি, আমরা তো রুকিয়াকে বাঁচাতে এসেছি, মারতে না। কিন্তু গাঞ্জু তো এসব কিছু শুনছে না। হানাতারু বলে, মিস্টার ইচিকো আমাদেরকে বিশ্বাস করেছে। গাঞ্জু রাগ হয়ে বলে, চুপ করো। তখনই ওরা একটা পাওয়ারফুল স্পিরিচুয়াল প্রেশারকে ফিল করে। গাঞ্জু ঘাবড়ে যায়। সে বলে, এটা কেমন স্পিরিচুয়াল প্রেশার? আমরা দেখি একটা সোল রিপার সেদিকে আসছে। এদিকে ওদের সবার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তারপর আমরা 13 নম্বর স্কোয়াডের ক্যাপ্টেন জোশিরো উকিতাকিকে দেখি। তিনি ক্যাপ্টেন আইজেনের মৃত্যুর কথা শুনে অনেক বেশি অবাক হয়। আমরা দেখি উনি অনেক বেশি অসুস্থ, যার জন্য তিনি সব কাজ থেকে ছুটিতে আছে। ক্যাপ্টেন বলে, তোমরা আমাকে আরো আগে ডাকোনি কেন? দুজন সোলরিপার বলে, আপনি অনেক বেশি অসুস্থ তাই আপনাকে বিরক্ত করিনি। ক্যাপ্টেন বলে, আমি এখন এখানে থাকতে পারি না, আমাকে এখন যেতে হবে। এদিকে গাঞ্জুদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। হানাতারু ভয় পেয়ে বলে, এটা হলো স্কোয়াড 6 এর ক্যাপ্টেন বেকুয়া কুচিকি। গাঞ্জু ওকে চিনতে পারে। হানাতারু বলে, তুমি ওকে চেনো? গাঞ্জু বলে, হ্যাঁ, কুচিকি ক্ল্যান হলো 4টা নোবেল ফ্যামিলির মধ্যে সবচেয়ে বেশি র্যাঙ্কের ফ্যামিলি। বর্তমানে যে আসছে সে হলো কুচিকি ক্ল্যানের বর্তমান লিডার। 13 জন ক্যাপ্টেনের মধ্যে থেকে সে সবচেয়ে বেশি ফেমাস। এখন এইসব কিছু বাদ দাও, এই সময় ও এখানে কি করছে? এর থেকে খারাপ আর কিছুই হতে পারে না। এখানে কোনো চান্স নেই, আমরা জিততে পারবো না। জিতার আশা করাটাও বোকামি। গাঞ্জু এতটাই ভয় পেয়ে গেছে, সে বলে, আমাদের ওর কাছে জীবন ভিক্ষা চাইতে হবে, তাহলে হয়তো আমরা বাঁচতে পারবো। হানাতারু গাঞ্জুর কাছে এসে বলে, এসব কি বলছো? এসব কিছু না বলে রুকিয়াকে নিয়ে এখান থেকে পালাও। গাঞ্জু বলে, গাধা, তুমি কি দেখছো না এখানে বাইরে যাওয়ার মতো আর কোনো রাস্তা নেই? এই ব্রিজটাই হলো একমাত্র রাস্তা। আমরা দেখি ক্যাপ্টেন কুচিকি অনেক কাছে চলে এসেছে। এদিকে গাঞ্জু বলে, তুমি কি বলছো? আমি ওর জন্য আমার জীবনকে বিপদে ফেলবো, যে কিনা আমার বড় ভাইকে খুন করেছে? এই সব শুনে হানাতারু বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোমার কাছে এমন কোনো কারণ নেই যার জন্য তুমি রুকিয়াকে বাঁচাবে। তুমি এখানে আছো এটাই অনেক কিছু, কিন্তু তারপরও যখন তুমি এখান থেকে পালাবে দয়া করে তুমি রুকিয়াকে সাথে নিয়ে যেও। এখন আমি ওর কাছে গিয়ে ওকে থামানোর চেষ্টা করছি। গাঞ্জু অবাক হয়ে বলে, এসব কি বলছো? হানাতারু বলে, আমি বুঝতে পারছি তুমি এখন কি ফিল করছো। কেউ তার শত্রুর জন্য নিজের জীবনকে বিপদে ফেলবে না। গাঞ্জু রাগ হয়ে বলে, চুপ করো, তুমি কি এই স্পিরিচুয়াল প্রেশারটা ফিল করতে পারছো না? এখানে আমরা ওকে হ্যান্ডেল করতে পারবো না। হানাতারু বলে, আমি এটা ভালো করেই জানি আমরা কিছু করতে পারবো না, তারপরও আমি এত দূরে এসেছি শুধুমাত্র মিস রুকিয়াকে বাঁচাতে। আমি কিছু না করে এখান থেকে যাব না। তারপর হানাতারু গাঞ্জুকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। রুকিয়া হানাতারুকে থামাতে যায়। গাঞ্জু রুকিয়াকে থামিয়ে বলে, তোমার এরকম সহানুভূতি দেখাতে হবে না,
আমি জানি তুমি এসব শুধু লোক দেখানোর জন্য করছো। হানাতারু একটা গাধা। ও কিভাবে ভাবলো জানপাক্তু ছাড়া ও ফাইট করতে পারবে? এখানে রুকিয়া কি সত্যি সত্যি গাঞ্জুর বড় ভাইকে খুন করেছে, নাকি এর পিছনে বড় কোনো রহস্য আছে? পরে গাঞ্জু নিজেকে শক্ত করে সেখান থেকে চলে আসে। গাঞ্জু দৌড়ে হানাতারুর সামনে আসে। সে হানাতারুকে বলে পেছনে থাকতে। গাঞ্জু এখানেই থামে না, সে হানাতারুকে ধরে পেছনে ছুঁড়ে মারে। হানাতারু চিৎকার করে বলে আবারও, মানে গাঞ্জু হানাতারুকে বাঁচিয়ে দিয়েছে। ততক্ষণে ক্যাপ্টেন কুচিকি গাঞ্জুর কাছে চলে এসেছে। গাঞ্জু মনে মনে তার বড় ভাইয়ের কাছে মাফ চায়। সে বলে, যদি তুমি কাউকে দোষ দিতে চাও তাহলে বড় বোনকে দিও, কারণ সে আমাকে কাপুরুষের মতো বড় করে তুলতে পারেনি। পরে সে ক্যাপ্টেন কুচিকিকে বলে, আমি এখানে, তুমি আমার সাথে ফাইট করতে পারো। এখানেই 40 নম্বর এপিসোড শেষ হয়। ক্যাপ্টেন কুচিকি তো গাঞ্জুকে 1 সেকেন্ডে হারিয়ে দেবে। ইচিগো কি গাঞ্জু আর হানাতারুকে বাঁচাতে পারবে? এখনই চলে যাবেন না, আরও একটা টুইস্ট আছে। পরের এপিসোডে আমরা ইউরোচির সিক্রেট কি তা জানতে পারবো। সিক্রেটটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই অবশ্যই পরের এপিসোডটা মিস করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরের এপিসোডগুলোকে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।